আলাইকুম। আমাদের আজকের লাইভে কে কোথা থেকে যুক্ত হয়েছো সবাই একটু কমেন্টে জানাও। আমরা আমাদের আজকের এই লাইভে মূলত আলোচনা করব অপরিচিতা যে গল্পটা রয়েছে এইচএসসির, আমরা এটা আলোচনা করব। এবং আজকে আমাদের রুটিনে যে ধারাবাহিকতা ছিল শনিবার, এই শনিবারে আমরা রুটিনে বাংলার উপর এডমিশনে ক্লাস নিতে চাইছিলাম। তো বাংলার উপর এডমিশনে ক্লাস বলতে আমরা সর্বপ্রথম চেষ্টা করব বাংলা প্রথম পত্র যেটা রয়েছে, প্রথম পত্রের গল্প এবং কবিতাগুলো এগুলো প্রত্যেকটার উপর লাইভ ক্লাস নেওয়ার, এবং এর সাথে চেষ্টা করব যে বাংলা দ্বিতীয় যেটা রয়েছে সেই বাংলা দ্বিতীয়ের উপর ক্লাস নেওয়ার। অর্থাৎ আমরা এমনভাবে তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করব যাতে তোমাদের বাংলা সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তো আশা করি তোমরা লাইভটাতে থাকবে, এবং আমাদের আজকের এই লাইভটাতে কে কোথা থেকে যুক্ত হয়েছো সবাই একটু কমেন্টে জানাও। তো আমরা বেশি কথা না বলে আমাদের লাইভটা শুরু করে দেব। তো কিছুক্ষণ ওয়েট করি যাতে আমাদের সবাই লাইভে যুক্ত হতে পারে, তারপরে আমাদের লাইভটা রুটিন অনুযায়ী টাইম অনুযায়ী আমরা শুরু করে দেব। যদিও একটু আমাদের আজকে লেট হয়ে গেছে যুক্ত হইতে, আমরা তোমাদের সাথে লাইভে যুক্ত হতে চাইছিলাম 6টায়, কিন্তু এখন একটু দেরি হয়ে গেছে। একটু প্রবলেম ছিল টেকনিক্যাল, যার কারণে দেরি হয়ে গেছে। তো সমস্যা নাই, আমরা চেষ্টা করব তোমাদের যতটুকু আলোচনা করার যাতে তোমরা সবটুকু বুঝতে পারো। তো তাহলে আমরা বেশি কথা না বলে আমাদের যে আজকের যে লাইভ আমরা সেটা শুরু করি। আমাদের যে রুটিনে ছিল বাংলা প্রথম পত্র সেটা দেখো। সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। তো দেখো, আমরা বিগত পর্বে মূলত বাংলা প্রথম পত্রের অপরিচিতা গল্পটা নিয়ে আলোচনা করছিলাম, এবং বিগত 2টা লাইভে আমরা মূলত অপরিচিতা গল্পের কিছু তথ্য, ঘটনা, প্রেক্ষাপট আলোচনা করার চেষ্টা করেছিলাম। এবং আজকের এই পর্বে মূলত আমরা 3 নাম্বার সেই ঘটনাটা আলোচনা করব, অর্থাৎ অপরিচিতা গল্পের 3 নাম্বার অংশ আজকে মূলত। ইতিপূর্বে কিন্তু আমরা 1 এবং 2 নাম্বার যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে তোমার অপরিচিতা গল্পে, ওইগুলো কিন্তু শেষ করে দিছি আমরা 2টা পর্বের মাধ্যমে। এবং আজকে মূলত আমরা চেষ্টা করব 3 নাম্বারটা সম্পূর্ণটা শেষ করে, আর যদি সময় পাই আরও তাহলে তার সাথে 4 নাম্বারটাও শেষ করে দিব। তবে সর্বপ্রথম আমরা দেখব 3 নাম্বারটা আর কি। তো বিগত পর্বে আমরা কি দেখছিলাম দেখো, একটু সামারি করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে বিগত পর্বে আমরা সেখান থেকে শেষ করছিলাম যে মূলত অনুপম বিয়ের জন্য গেছিল। তো যাওয়ার পর পরবর্তীতে সেখান থেকে তার বিয়ে ভেঙে যায় বিভিন্ন কারণে। কারণ বলতে সেখানে এই যে অনুপমের যে মামা রয়েছে, তার মামার সাথে যে শম্ভুনাথ বাবু রয়েছে অর্থাৎ কল্যাণীর যে বাবা রয়েছে তার সাথে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হয়, যার কারণে পরিশেষে বিয়েটা ভেঙে যায় আর কি। বিয়েটা আর স্থায়ী ছিল না। স্থায়ী বলতে কি, বিয়েটা আর হয় নাই মোট কথা। তো তার পরবর্তীতে তখন কি হবে ঘটনা এখন দেখো। আর এখানে আরেকটা জিনিস সবাই খুব সুন্দরভাবে মাথায় রাখবা, সেটা হলো যে অনুপমের যে বিয়ের সময় তার বয়স কত ছিল। কমেন্টে জানাও দেখি কার মনে আছে যে অনুপমের বিয়ের সময় বয়স কত ছিল। আর পরবর্তীতে কিন্তু আরেকটা ঘটনা আসবে, অর্থাৎ ট্রেনের ভ্রমণের বিষয়ে একটা ঘটনা আসবে, তাতে সে সময় তার বয়স কত। এটা তোমাদের জন্য প্রশ্ন, আমি সেটাই কিন্তু এটা উত্তর দিব এই প্রশ্নটার, যে তার বিয়ের সময় বয়স কত ছিল এবং ট্রেনের একটা কিন্তু পরবর্তীতে ঘটনা আসবে। যদিও অনেকে এটা পড়ছো বলতে পারবা, সে সময় তার বয়স কত ছিল। তো এটা কমেন্টে জানাও, আমি আলোচনা শুরু করি। তো দেখো এরপরে যেটা রয়েছে, আর আমার আলোচনা শুনতে হলে সবাইকে খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ আমি অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন বলবো, মানে ওই লাইনগুলোর অর্থগুলো বলে দেবো, এগুলো সব নোট করতে হবে। যারা নোট করবে তারা একদিন আমি যেমনভাবে কথা বলতেছি তুমিও কথা বলতে পারবা। শিক্ষকতা বড় কঠিন না, তোমাকে জাস্ট সেভাবে পড়তে হবে। তুমি যদি পড়তে পারো অবশ্যই, আর নোট যদি না করো আমি গ্যারেন্টি দিব তার এগুলো মাথায় থাকবে না, সব বের হয়ে যাবে। নোট অবশ্যই করবে আমার কথাগুলো। দেখো, বাড়ির সকলে তো রাগি আগুন, মানে অনেক রেগে গেছে, প্রচণ্ড রেগে গেছে এই ঘটনা ঘটার পর। কন্যা পিতার এত গুমর, গুমর কিন্তু এটা হলো ফার্সি শব্দ, লিখে নিতে পারো। গুমর মানে হলো দেমাগ, মানে রাগ যেটাকে বলি আমরা, মানে অহংকার টাইপের একটু আর কি যেটাকে বলি। কন্যার পিতা এত গুমর মানে এত অহংকার, এটা বলতেছে। কলি যে চার পয়ে হইয়া আসিল, কলি যে চার পয়ে হইয়া আসিল এই কথাটা অর্থ বুঝো। এটা যারা হিন্দু তারা খুব সহজে বিষয়টা বুঝতে পারবে যে কলি কি। কলি হলো মূলত একটা হলো যুগের কথা বলা হয়েছে, এটা হিন্দুদের মানে একটা তাদের তাদের ধর্মগ্রন্থে রয়েছে যে কলি অর্থ হলো মানে কলিযুগ হলো তাদের পৃথিবীর মধ্যে 4টা যুগ রয়েছে আর কি। তো 4টা যুগের যে সর্বশেষ যে যুগটা সেটাকে কলিযুগ বলে। অর্থাৎ যারা মুসলিম, আমাদের যারা মুসলমান রয়েছে তাদের ধর্মমতে যেটাকে আমরা বলে থাকি যে কিয়ামত,
তো ওইটাকে ওরা বলে থাকে কলিযুগ, অর্থাৎ শেষ যে যুগটা হিন্দুদের ধর্ম অনুযায়ী বলে থাকে ওটা কলিযুগ, আর আমরা মুসলিমরা আমরা শেষ যুগটাকে বলে থাকি কিয়ামতের আলামত। তো এটাই বলতেছে যে কলি যে চার পোয়া হইয়া আসিল, মানে হলো কিয়ামত দিয়ে ঘনে আসিল, মূলত এটা মানে বুঝাতে চাচ্ছে আর কি। সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া, মানে সকলে রেগে গিয়ে একবারে প্রচণ্ড রেগে গেছে, বলতেছে যে আপনারা মেয়ের বিয়ে দেন কিভাবে আমরা দেখি। কারণ একটা ছেলের সাথে এরকম হওয়া মানে কত বড় তার মধ্যে একটা অপমান, মানে লাঞ্ছনা, মানে কি বলবো। আর একটা ছেলে যদি এরকম বিয়ে থেকে তাকে যদি তাড়িয়ে দেওয়া হয়, নর্মালি আমরা দেখি বেশিরভাগই ছেলের চেয়ে মেয়ের কোনো দোষ খোঁজা হয় বিয়ের ক্ষেত্রে, যার কারণে বিয়ে ভেঙে যায়। কিন্তু এখানে তার হয়েছে ব্যতিক্রম, মানে ছেলেরই দোষ খুঁজে বের করা হয়েছে, তার জন্য বিয়েটা ভাঙা হয়েছে। এটা এই জন্য কিন্তু প্রচণ্ড সবাই যারা ছিল বরপক্ষের সবাই কিন্তু রেগে গেছে একবারে, বলছে যে আপনি কিভাবে মেয়েকে বিয়ে করে দেন আমরা দেখি, কিভাবে দিতে পারেন। তখন এরপর দেখো, কিন্তু মেয়ে বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি। কিন্তু কি বলছে কথাটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। দেখো এই কথাটা কিন্তু অনেকে বুঝতে পারে না, এই কথাটা যেটা এখানে বোঝাচ্ছে। সকলে বলিল যে আপনারা মেয়ে কিভাবে বিয়ে দেন আমরা দেখি, কিন্তু এখন তিনি কি বলতেছেন দেখো, কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই, মানে তার মেয়ের বিয়ে হইবে না এটা নিয়ে তার চিন্তা করতে পারে, এর ভয়টা যার মনের মধ্যে নাই তার শাস্তি উপায় কি, তার কোনো শাস্তি কি উপায় রয়েছে। মানে আমার মেয়ের বিয়ে হইবে না এ ভয়টা আমার মধ্যে নাই, মানে তার মেয়ের প্রতি তার একটা যে বিশ্বাস যে আমার মেয়ের যে বিয়ে হবে না এরকম আমার চিন্তা ভাবনা আমার মনের মধ্যে নাই, বিয়ে অবশ্যই হবে, কেন বিয়ে হবে না, ওরা বলছে তার মানে কি বিয়ে হবে না, এরকমটা কোনো কিছু নাই, কোনো সময়ের জন্য না কিন্তু। তো এই জন্য সে তার মধ্যে এইটার কোনো ভয় নেই, এবং এই জন্য বলছে তার শাস্তিরও উপায় নেই, এই জন্য তার কোনো শাস্তি নেই। এটা কি একটা শাস্তি হলো, যদিও বরপক্ষ এটা মনে করছিল যে তার মেয়ে বিয়ে কেমভাবে দেন আমরা দেখি, একটা তাকে শাস্তির মতো শাস্তি দিতে চাইছিল, কিন্তু সোমনাথ বাবুর তো এই নিয়ে কোনো চিন্তা নাই যে তার মেয়ে অবশ্যই বিয়ে হবে, কেন বিয়ে হবে না। তারপর এরপর বলছে যে মস্ত মানে হলো বিশাল, মস্ত না মত্ত, সরি ভুল বলছি, মত্ত মানে হলো বিশাল বড়। বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এই যে কথাটা বললাম, মানে সেই সময় যে কোনো মেয়ের কিন্তু নর্মালি মেয়ের কোনো ভুল বা কোনো সমস্যার কারণে বিয়ে ভাঙে, কিন্তু এখানে ঘটছে তার ব্যতিক্রম, মানে ছেলের ভুল ধরা হয়েছে এবং যার কারণে বিয়েটা ভেঙে গেছে। তো এটা একটা অপমানের মতো অপমান। তো ওই জন্য বলছে যে আমাদের বাংলাদেশের মতো মনে হয় আমি একজন হয়েছি যার এরকম অবস্থা হয়েছে। এবং এটা মূলত লিখে নিতে পারো টোটাল যে লাইনটা, এই লাইনটা অর্থ হলো আক্ষেপ ও অসহায়ত্ব, মূলত তার এখানে প্রকাশ পাচ্ছে কি আক্ষেপ ও অসহায়ত্ব। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্ক, কলঙ্ক মানে হলো অপমান, এখানে মূলত অপমান জিনিসটা প্রকাশ পাচ্ছে। দাগ কুন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমরাহে অর্থাৎ এখানে মূলত আড়ম্বর বা জাকজমক, মূলত এখানে যেটা বোঝাচ্ছে কলঙ্ক করিয়া, নর্মালি এটা অর্থ বোঝাচ্ছে কলঙ্ক করিয়া আঁকিয়া দিল, মানে অপমান করে পাঠালো। কি বোঝাচ্ছে দেখো কথাটা ভালো করে বুঝো, যে এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্ক, মানে তার যে সে নিজেকে মনে করতো অনুপম অনেক সৎপাত্র, মানে ভালো ছেলে, তার মধ্যে কোনো ভুল ভ্রান্তি কোনো কিছুই নাই, বলছে যে মানে তার এরকম নাই, কিন্তু তার একটা কলঙ্ক পড়লো না। যে মনে করো একটা যদি ভালো ছেলে হয়, তার যদি একটা কোনো সমস্যা, মানে কোনো একটা তার ভুল বা কোনো কিছু সে একটা করছে, সেটা কারণে কিন্তু তার একটা চরিত্রের কিন্তু একটা দাগ পড়ে যে হ্যাঁ সে এরকম, যদিও সে ভালো ছিল। তো এরকম অনুপমও মনে করছে সে একই বিষয়, যে তার মধ্যে সে ভালো অনেক গুণ ছিল, কিন্তু তার একটা দাগ পড়ে গেল, কলঙ্কের দাগ পড়ে গেল, এবং এইটার জন্য মানে তার অনেক আক্ষেপ কিন্তু হইল মনের মধ্যে অনেক, মানে আকিয়া দিল বলতে শেষে একটা কথা আছে, কিন্তু আকিয়া দিল বলতে অপমান করে পাঠালো আর কি তাদেরকে। অর্থাৎ এই টোটাল লাইনটার অর্থ তোমরা লিখে নিতে পারো আয়োজন করে তাদেরকে অপমান করা। কাদেরকে? এই যে অনুপম রয়েছে, তাদের মামা রয়েছে, এদের সবাইকে মিলে আয়োজন করে অপমান করা। বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াই দিল। মানে তারা আফসোস করতে লাগলো। আফসোস বলতে কি, আফসোস না এক প্রকার বলা যায়, তারা মানে নিজের যে একটা রয়েছে, মনের যে কথা রয়েছে, মানে তাদের যে একটা অনুভূতি সেটা এটা ব্যক্ত করতেছে। বলতেছে বিয়ে আমরা করলাম না, ঠিক আছে, আমাদের খাওয়াইলো কেন? যদি বিয়ে যদি না হয় তাহলে আমাদের খাওয়ার দরকার কী ছিল? খাওয়ার তো দরকার নেই। মানে এটার অর্থ লিখে নিতে পারো ঋণী করে দেওয়া। ঋণী করে দেওয়া অর্থ কি, আমরা ঋণী কখন হই? যখন কোনো একটা মানুষ থেকে কাছ থেকে আমরা কিনি, টাকা নিই, মানে তাকে তখন ঋণী। তখন এরাও তো তার কাছ থেকে কোনো একটা বিনিময় ছাড়া এমনিতে কোনো কিছু কিন্তু একটা নিল, তা তার মানে ঋণী হয়ে গেল। তো এই জন্য বলছে যে বিবাহ হইল না, অথচ আমাদের
ফাঁকি দিয়ে খাওয়াই দিল, অর্থাৎ ঋণী করা, এটা অর্থ লিখে নিতে পারো। তো পাকযন্ত্রটাকে, পাকযন্ত্র বলতে মূলত এখানে পাকস্থলীটাকে বোঝাচ্ছে। পাকযন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলেই তবে আফসোস মিটিত। বলতেছে আমি যদি যে যা খাইছি সেগুলো যদি সবগুলো তাদের এখানে বের করে দিয়ে আসতে পারতাম, তাহলে আমার মনের মধ্যে প্রশান্তি পাইতাম। কারণ তাদের তো তাদের বিয়ে হইলো না, তাদের আমার সাথে কোনো সম্পর্ক হইলো না, শুধু আমাদের এমনিতে খাওয়াই দিল। একটা মনে করো বোঝা চাপানোর মতো কিরকম বিষয়টা, যে এটা নর্মালি যেভাবে আগে ইঙ্গিত করতেছে যে আমরা যখন ভিক্ষুককে যখন ভিক্ষা দান করি না, অতটুকু না লেভেলের, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, তখন কিন্তু আমরা যেটা ভিক্ষুককে মনে করো বলি নর্মালি, তাকে কিন্তু ওইটা শুনতে হয়। আমরা যে টাকা দিই মনে করো নর্মালি সেও শুনে ওইটা। তো ঠিক তেমনিভাবে এখানে ওই রকম বিষয়টা হচ্ছে যে তারা তাদেরকে কোনো কিছু একটা দান করছে, তারা সদরে সেটা গ্রহণ করে নিছে কোনো কারণ ছাড়াই, এরকম আর কি। ওই জন্য এদের মধ্যে একটা অনুতপ্ত হচ্ছে আর কি নিজের মধ্যে এই বিষয়গুলো নিয়ে। এরপর দেখো, বিবাহের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগলো। গোল বলতে হলো প্রচার বা ঝামেলা। আমি কিন্তু অর্থগুলো কিন্তু মিনিংগুলোর সাথে সাথে কিন্তু বলেই দিই, তোমাদের সকলের দায়িত্ব হলো সেগুলোর সাথে সাথে লিখে নেওয়া। কারণ এভাবে তুমি দেখবা ওইভাবে অনলাইনে কয়জন পড়াই বা অফলাইনে কয়জন পড়ায়, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে খুব কম টিচারই পড়াবে তোমাকে, অর্থগুলো খুব কমই বলবে। আমি একবারে ধরে ধরে তোমাকে বলে দেবো, লেখারও টাইম পাবা, তুমি লিখে নিবা সুন্দরভাবে। এইভাবে যদি লেখো ভাই, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে দিব তুমি নিজেই একদিন শিক্ষকতা করতে পারবা। কথাগুলো প্রত্যেকটা অর্থ লিখে নিবা। আমি প্রতিদিন লাইভে আসবো, তোমাদের ফ্রি সবগুলো পাবা, কোনো প্রবলেম নেই। তবে লিখতে হবে, যে লিখবা সে একবারে আমি এটা গ্যারেন্টি সহকারে বলতে পারবো সে শিক্ষকতা করতে পারবে এই সাবজেক্টের উপর। বিশেষ করে অন্য সাবজেক্টে যেটা পড়াচ্ছি সবগুলো পারবে আশা করি, কিন্তু এখন আপাতত এটা পড়াচ্ছি, কথাগুলো সবগুলো নোট করে নাও। বেশি কথা বলতে চাই না, নোট করতে হবে, এটা মাস্ট। তারপরে দেখো, হৈতসীরা বুঝাইয়া দিল। হৈতসী হলো যারা ভালো চায়, সমাজের কিছু মানুষ আছে না, তো সমাজের সবাই তো সমান না, কিছু মানুষ ভালো থাকবে মন্দ থাকবে, তো ভালোর মন্দ মধ্যে কিন্তু সমাজ চলে। তো এখন সে যখন মামা এরকম ঘটনা ঘটলো, তখন কিন্তু হৈতসীরা যে যে যারা ব্যক্তি রয়েছে সমাজের, তারা তাকে বুঝাইয়া দিল। তাহা হইলে তারা বলল যে বুঝাইয়া তাকে বলল, কি বলল, যে তাহা হইলে তামাশার হাস্যকর যেটুকু বাকি আছে তাহা সব পুরা হইবে। কীরকম বিষয়টা দেখো, এরকম যে ঘটনা ঘটছে, তাদেরকে বিয়ে হয় না, তারপরে জোর করে খাওয়াই দিছে, বিয়ে ভাঙিয়ে দিছে। তো এইটা তার মামা একবারে প্রচণ্ড রেগে গেছে এই বিষয়গুলো দেখে। তো এজন্য তার মামা তখন পরবর্তীতে কি করলো, যে বলল যে না, আমাকে অন্যায় হয়েছে, আমার সাথে অবিচার হয়েছে, আমি এটা মানি না। তো এই জন্য বলছে যে আমি এটার বিষয়ে নালিশ করব, আমি আদালতে যাবো বললো শেষ পর্যন্ত। এইরকম আর কি মানুষের সামনে কথা বলতে লাগলো। কিন্তু কিছু মানুষ সমাজে যারা ভালো আছে, তারা মানুষগুলো তাকে সুন্দর করে বোঝাই দিল, না এসব মানুষের কাছে বলানোর দরকার নাই, কারণ এটা বললো তোমারই সমস্যা বলতে কি, তুমি আরও মানুষের কাছে হাস্যের পাত্রকর হবা, হাসির পাত্র হবা আর কি। কেন? কারণ তোমারই তো এখানে দোষটা বেশিরভাগই, ওই কারণে মানুষজন সুন্দরভাবে তাকে বুঝাই দিছে। তো এরপরে কী হয়েছে দেখো, বলা বাহুল্য আমিও খুব রেগেছিলাম। এই যে অনুপম এখন বলছে যে আমিও খুব রেগে গেছিলাম, এইরকম কারণে। কোনো গতিতে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমার পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গোফে রেখায় তা দিতে দিতে এইটিই কেবল কামনা করিতে লাগিলাম। সে চিন্তা করতে লাগলো অনুপম, যে এক সময় শম্ভুনাথ বাবু আমার কাছে আসিয়া মাপ চেয়ে নেবে। এরকম তার চিন্তা ভাবনা অনুপমের। এটা আবার কেন এরকম চিন্তা ভাবনা দেখো, অনুপম মনে করছিল যে ভুল তো আমাদের না, ভুল তো ওদেরই। অনুপম এটা মনে করতেছে আর কি, আমাদের তো ভুল বেশি না, ভুল তো ওদেরই। তা যেহেতু ওদের ভুল, একসময় এসে সে মূলত এই অনুপমের কাছে ক্ষমা চেয়ে নেবে, যে আমাদের ভুল হয়ে গেছে, তোমরা এখন আসো, বিয়েটা সম্পূর্ণ কাজটা সেরে নি, এরকমটাকে মনে করতেছিল এক সময়। এটা কিন্তু অনুপম কল্পনা তো মনে করবে, এটা কিন্তু আসতেছে পরবর্তীতে। গল্পের কিন্তু ইন্টারেস্টটা আসেই। এই গল্পটা কিন্তু একটু হলো রোমান্টিক টাইপের, রোমান্টিক বলতে একটু লাভ স্টোরি রিলেটেড আর কি। এই গল্পটা তোমরা পড়লে মজা পাবা অনেক, আশা করি। আমার কথাগুলো শোনা অনেক আনন্দ পাবা। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোত বলতে এখানে মূলত প্রতিশোধের বিষয়টা ফুটে উঠছে। কি প্রতিশোধ? কালো রঙের স্রোত বলতে প্রতিশোধ। আর সাদা হলো কিন্তু শান্তির প্রতীক, এগুলো কিন্তু মনে রাখতে পারো। আর কালো কিন্তু কখনো শান্তির প্রতীক বহন করে না, এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কারণ দরকার। তুমি আরেকটা কথা বলে রাখি ভাই, এটা খুব ভালোভাবে মাথায় রাখবা, একবারে মাথায় ঢুকায় না এটা জিনিসটা। তুমি যা পড়তেছ, যাহা কিছু পড়তেছ, তোমার চেষ্টা করবা সবগুলো তুমি মাথার মধ্যে ধারণ করে রাখার। কারণ তুমি এইটা জিনিস পড়তেছো, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তার এটা দরকার নাই, এরকমটা কিন্তু কখনোই নাই। তুমি দেখবা একটা জিনিস যেটা তুমি পড়তেছো এখানে এটা দরকার লাগে না, কিন্তু যখন অন্য জায়গায় যাবা, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবা, চাকরি পরীক্ষা দিতে যাবা, ওই সেম জিনিস, একই জিনিস আবার এখানে দরকার লাগবে। তো ওই জন্য আমাদের আমাদের এত ঘাটতি কেন? যেমন বিশেষ করে ইংরেজি কথা বলি, যারা মানবিকের আছে, প্রায় 90% স্টুডেন্টের 90 না হলেও তোমার 70% স্টুডেন্টের ইংরেজি দুর্বল। কেন? কারণ প্রথম থেকে তারা পড়ে আসে নাই, গুরুত্ব দেয় নেই।
যার কারণে হলো এরকম অবস্থা। ওই জন্য তোমরা ছোটোখাটো যেটাই হোক প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব সহকারে পড়বা, তাহলে ইজিলি তোমাদের বিষয়গুলো সবগুলো মানে একবারে সমাধান হয়ে যাবে। এবং তোমরা যখন যাবা, যেমন শর্টকাট যদি উদাহরণ বলি, যেহেতু ভার্সিটি ক্লাস নিছি, এইটা ভার্সিটি বিষয়ে একটু জ্ঞান দেওয়াই ভালো, যে তুমি যখন এইচএসসিতে যতগুলো পড়তেছো না, এইচএসসিতে এই সবগুলো সমাবেশই কিন্তু তোমার ভার্সিটি। তুমি জানো কি, আমরা সবাই কী করি, ভার্সিটি যখন প্রিপারেশন নিতে যাই বা ভার্সিটি পরীক্ষা যখন দিতে যাই, তার পূর্বে আবার নতুন করে কোচিং করি, নতুন করে ভার্সিটির জন্য আবার আলাদা কিছু পড়ি না। ভার্সিটি পড়া কিন্তু আলাদা না। আমি নিজে ভার্সিটিতে চান্স পাইছি ভাই, আমার অভিজ্ঞতা আছে, দেখছি ভার্সিটি পড়া আলাদা, নতুন কোনো পড়া না। তুমি এইচএসসিটা এমনভাবে পড়ো, এমনভাবে কমপ্লিট করো যাতে তোমার ভার্সিটি প্রিপারেশন সহ কমপ্লিট হয়ে যায়। যেমন এখন অপরিচিতা তুমি গল্পটা পড়তেছো, কথার কথা, এখন এই গল্পটাই তোমার ভার্সিটি যখন প্রিপারেশন নিবা 3 মাস বা যে 4 মাস সময় থাকবে, ওই সময় গিয়ে আবার তোমার এই সেম গল্প একই টপিক আবার পড়তে হবে। তো এখন দেখো, তুমি একই জিনিস এখন যদি খুব ভালোভাবে শেষ করো, তখন পড়ার কোনো দরকার আছে? কখনোই কিন্তু দরকার নাই। তো এই জন্য তুমি এমনভাবে এটা শেষ করো যেন তোমার ওইখানেও কভার হয়ে যায়। এভাবে তোমাদের পড়তে হবে কিন্তু। তো দেখো, আমরা একটু তোমাদের এই বিষয়ে মোটিভেট করার চেষ্টা করলাম, এভাবে কিন্তু ট্রাই করবা। তো দেখো এরপর কি বলতেছে, কিন্তু এই আক্রোশের কালো রঙের মানে প্রতিশোধের যে ধারার স্রোত রয়েছে এটার কথা বলতেছে। স্রোতের পাশাপাশি আরও একটি স্রোত বইতেছিল। আরেকটি স্রোত বইতেছিল বলতে কি, এখানে মূলত অনুপমের প্রতি কল্যাণীর একটা ভালোবাসা রয়েছে কিন্তু, মানে সেই ভালোবাসাটা মূলত সে ব্যক্ত করতে চাচ্ছে। তো দেখো এটা একটু ভিতরে গেলে বুঝবো আরও, যেটা রং একবারই কালো নয়, মানে সেটা কালোর মতো নয়, মানে তার সেটা প্রতিশোধের নয়, যে কোনো একটা কিন্তু কথাই আছে। এবং এটা সত্যও যে সৃষ্টিকর্তা এভাবে সৃষ্টি করছে যে প্রত্যেকটা ছেলে কিন্তু একটা মেয়ের প্রতি কিন্তু দুর্বলতা থাকবেই, এটাই স্বাভাবিক। তো ঠিক তেমনিভাবে অনুপম কল্যাণের প্রতি তার প্রতি একটা দুর্বলতা ছিল। তো সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটে গিয়েছে, এই যে তার প্রতি মানে কল্যাণের প্রতি তার একটা ভালোবাসা জন্মে গেছে, এজন্য বলছে যে সমস্ত মন সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনও যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। মানে তাকে এখনও তার প্রতি তার ভালোবাসা আছে, কিন্তু সে ভালোবাসা টানে সে কল্যাণীকে ফিরে নিয়ে আসতে পারে নাই, কারণ কল্যাণীর সাথে তো তার বিয়ে হয় নাই। দেয়ালটুকু আড়ালে রহিয়া গেল গো, মানে ওইটা তার মানে সে দেয়ালের আড়ালে থাকলো, তাকে কখনো দেখা হলো না। কপালে তার চন্দনাকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যেন তা কেমন করিয়া বলিব। মানে তার এগুলো অনুমান, মানে যেমন একটা মানুষ যখন প্রেমে পড়ে না, আমরা নর্মালি দেখি যখন প্রেমে পড়ে তখন কিন্তু আমরা মনে করো তার বিভিন্ন ধরনের সে কবি হয়ে যায়, বিভিন্ন ধরনের সাহিত্যিক হয়ে যায়, সাহিত্য অংশগুলো লেখে। ঠিক তেমনিভাবে মানে সেও বলতেছে অনুপম যে তার অনুমান করতেছে যে তার এরকম ছিল, কপালে তার চন্দন আঁকা ছিল, তারপর গায়ে তার লাল শাড়ি ছিল, মুখে তার লজ্জার রক্তিমা ছিল, এরকম একটা তার মধ্যে ছিল, মানে তার এটা অনুমান তার প্রতি। আমার কল্পলোকে কল্পতাকি, মানে হলো তার কল্পলোকে কল্পলতাটি, মানে অর্থাৎ তার কল্পনা, মূলত অনুপমের কল্পনা। বসন্ত সমস্ত ফুলের ভার আমাকে, তার কল্পনা, হ্যাঁ, বসন্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, পাতার মানে এগুলো মূলত তার ভালোবাসা যে শব্দটা এটা শুনতেছে সে সব কিছু এখন মানে কল্যাণীর জন্য চলে গেছে তার। কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা মাত্র, মানে শুধু কবুল বলবে। মানে কিরকম অবস্থা হয়েছে, মানে বিয়ে কিন্তু সম্পূর্ণ প্রসেস শেষ, যা শুধু এখন মণ্ডপে গিয়ে বসবে, হিন্দুদের তো মণ্ডপে বিয়ে হয়, ওইখানে গিয়ে বসবে, বিয়ের কার্যক্রম শেষ করবে, ফাইনাল মানে সিদ্ধান্ত হবে এরকম। তো ওই জন্য বলছে আরেকটি মাত্র পা ফেলার অপেক্ষা, মানে যার আরেকটু মাত্র মুহূর্ত, মানে এটা হলেই সে কল্যাণী তার হয়ে যেত। ওই জন্য বলছে এমন সময় সে এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তের জন্য অসীম হইয়া উঠিল। মানে কি বলছে যে তার ওই মুহূর্তটাই আর হইল না, ওইটা হইলেই তো হয়ে যেত, এই কারণে এখন দূরত্বটা অনেক দূরে হয়ে গেছে। এরপরে দেখো, এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলেছিলাম। তো বিনু দাদাকে বলতো, বিনু দাদা হইল তার কোন ভাই, পিস্তুত ভাই, অর্থাৎ ফুপাত্ত ভাই যেটাকে আমরা বলি। তো এতদিন সে বিনু দাদার কাছে শুধু যাইতো, মানে গিয়ে তাকে বলতো যে দাদা মেয়েটা দেখতে কেমন, মেয়েটা আচরণ কেমন। কেন এটা বলতো, কারণ তার দাদাই কিন্তু মেয়ে দেখতে গেছিলো, ওই বিনু দাদা, অনুপম কিন্তু যায় নাই মেয়ে দেখতে, ওই জন্য বলছে। বিনু দাদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলতে কি আর্ট, আমরা আগে এটা বলছি এবং পড়া হয়েছে এটা, যে তার ভাষাটা ছিল আর্ট, মানে যেটা মানে তিনি যে কোনো বিষয়কে খুব বাড়িয়ে বলতেন না, খুব সংক্ষিপ্তে বলার চেষ্টা করতেন, মানে যেটা চমৎকার সেটা তিনি বলতেন চলনসই এরকম। বিনু দাদার বর্ণনা ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়া তার প্রত্যেকটি কথা স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝে আগুন জ্বলিয়া দিয়াছিল, মানে সেগুলো তার মধ্যে আরও অনুপ্রেরণা সৃষ্টি করেছিল। কেমন যে মানে মেয়েটা বলছে মেয়েটা চলবে, সমস্যা নেই, তার মানে তার দাদাটা যদি ওইটা বলে মেয়েটা চলবে কোনো সমস্যা নেই, তার মানে মেয়েটা কত সুন্দর, কারণ তিনি তো সব কিছুকে খুব বাড়িয়ে বলেন না, খুব কম করে বলেন।
তার মানে মেয়েটা অবশ্যই ভালো সুন্দর হবে, এই জন্য আরও তার মনটা উতলা হয়ে গেছিল। বুঝিয়াছিলাম মেয়েটিরও বড়ই আশ্চর্য, কিন্তু না দেখিলাম তার চোখ, না দেখিলাম তাহার ছবি, সমস্ত অস্পষ্ট রইয়া গেল। মানে বলছে মেয়েটার তো আমি কোনো কিছুই দেখলাম না, সবগুলো অস্পষ্ট, মানে ঝাপসাই রয়ে গেল। বাইরে তো সে ধরাই দিল না, মানে তাকে তো কখনো আমি দেখতেই পেলাম না। বাইরে ধরা দিল না বলতে তাকে কখনোই সে দেখা দিল না, তাহাকে মনেও আনিতে পারিলাম না, মানে তার মন জয় করা, তার মন জয় করতে পারল না। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাইরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। মানে তার একটা মূলত মনের যে একটা অনুভূতি বা আবেগ, এটা মূলত এখানে ব্যক্ত করতেছে। এরপর হরিশের কাছে শুনিয়াছি, কি শুনেছে, হরিশ তার একটা বন্ধু ছিল, তো যে রসিক ছিল তার কাছে শুনেছে কি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, মানে তার ফটোগ্রাফ বলতে হলো ছবি, বা অনুপমের ছবি মেয়েটাকে দেখানো হয়েছিল। তো এরপরে কি বলছে দেখো, পছন্দ হইয়াছে বই কি, মানে সে মনে করছে আমাকে পছন্দ করবে, কেন পছন্দ করবে না, কেন এটা তার প্রতি এত, মানে নিজের প্রতি আরও আত্মবিশ্বাস। তার কারণ হলো অনুপম তো ভালো ছেলে, ওই জন্য সে বলতেছে আমি তো ভালো ছেলে, আমার তো মধ্যে কোনো দোষ টোষ নাই, তাহলে কেন আমাকে পছন্দ করবে না। তো এরপরে দেখো, না করিবার তো কোনো কারণ নাই, মানে আমাকে পছন্দ না করিবার, মানে পছন্দ করতে হবে, না করিবার কারণ তো নাই। এরপরে দেখো আছে, কোথায় চললাম, হ্যাঁ পাইছি, দেখো কারণ তো মানে আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে, মানে বলতেছে যে এই ছবিটা কোনো একটা বাক্সের মধ্যে লুকিয়ে রাখছে, মানে যে কোনো মুহূর্তে আমার দেখার জন্য, যাতে আমাকে দেখতে পারে। এটা মানে অনুমান বলতে কি, তার কল্পনা। কার কল্পনা? অনুপমের। একলা এই যে এখন সে চিন্তা করবে যে তার যে ছবিটা এভাবে সে রাখছে, এখন এই ছবিটা নিয়ে কী করবে, অনুপম এগুলো চিন্তা করবে মনের মধ্যে, যে একলা ঘরে দরজা বন্ধ করিয়া একদিন নিরালা দুপুরবেলা, মানে নিরালা বলতে নির্জন, সে কি সেটি খুলিয়া দেখে না, যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে, তখন ছবিটির উপর কি তাহার মুখের দুই ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না। তারপর হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটি লুকাইয়া ফেলে না। অর্থাৎ মূলত তার এগুলো কল্পনা প্রকাশ পাচ্ছে, যে যখন আমার ছবিটা এরকম লিখছে, সে কি এরকম করে না, সে কি ছবিটা দুপুরবেলা একা একা সে আমাকে দেখে না, এবং যখন দেখে কেউ কি হঠাৎ সেখানে চলে আসে এবং সে হঠাৎ সেগুলো মানে সেই ছবিটাকে তার আঁচলের মধ্যে লুকাইয়া রাখে, এরকমটা সে কি করে না? অবশ্যই করি, তার একটা কল্পনা। তো এটা কি সে করে না এরকম বিষয়গুলো? দিন কেটে যায়, 1 বছর কেটে গেল, এই যে একটা বছর কিন্তু কেটে গেল। তার মানে তার বিয়ের যখন বয়স হয়েছিল তখন কিন্তু আলাদা একটা বছর, বিয়ের পরবর্তী বয়স কিন্তু আলাদা বছর। অর্থাৎ তোমাদের বলে যে বিয়ের সময় তার বয়স ছিল কিন্তু 23 বছর, আর বিয়ের পরবর্তী এই যে 1 বছর হইলো, এই 1 বছর হলো তোমার হলো 24 বছর তখন বিয়ের বয়স। এটা কিন্তু অনেকে ভুল করে, ভালোভাবে নোট করে নাও কথাটা। তাহলে বিয়ের সময় তার বয়স কত? 23 বছর, আর বিয়ের পরবর্তী বয়স তার কত? 24 বছর। তো 1 বছর কেটে গেল, তার মানে এখন তার বয়স কত আসলো? 24। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কথা তুলিতে পারে না। এই যে তার মামা যে প্রচুর লজ্জিত হয়েছে, এই জন্য সে আর অনুপমের বিয়ের বিষয়ে কোনো আর কথা তুলেন না, এবং মানুষের কাছেও কোনো কথা আর বলেন না, যে তার বিয়ের বিষয়ে কাউকে কোনো কিছু বলেন না। এরপরে দেখো, মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাবে তখন বিবাহ দেবে, মানে এই অপমানটা যখন সমাজের মানুষ ভুলে যাবে তখন তার মার ইচ্ছা যে তখন বিয়ে বিষয়ে কথা বলবো। এখন আপাতত থাক, এই বিষয়ে আর কথা আমরা না বলি। তারপর দেখো, এইদিকে আমি শুনিলাম সে মেয়ে নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। পণ বলতে হলো প্রতিজ্ঞা। পণ বলতে আমরা বিয়ের যে পণ, যৌতুক, এটা না। পণ বলতে যৌতুক বোঝায় না, পণ বলতে হলো প্রতিজ্ঞা। অর্থাৎ এখানে একটা জিনিস আর একটা মনে রাখো কথা, একটা ওয়ার্ড বিভিন্ন অর্থ দিতে পারে। তো এখন সেন্টেন্সের অবস্থান ভেদে, গঠন ভেদে ওর অর্থটা কিন্তু আলাদা হইতে পারে। তো এখানে পণ দ্বারা মূলত প্রতিজ্ঞা বোঝাচ্ছে। এখন এই পণ শব্দটা আবার যৌতুক হিসাবে ব্যবহৃত হতে পারে। এখন এই শব্দটা অবস্থান ভেদে সেটা যৌতুক হিসাবে ব্যবহৃত হতে পারে। এখন একটা শব্দ এক এক সময় এক এক ধরনের অর্থ দিবে, এটাই। তো দেখো, এদিকে আমি শুনিলাম সে মেয়ে নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে। মানে মেয়ের ভালো পাত্র জুটেছিল, ঠিক আছে, কিন্তু সে পণ করিয়াছে, সে বিয়ে করবে না। এখন এই যে এই কথাটা শোনার পর অনুপমের মধ্যে আরও একটা আশ্বাস জাগলো, এই বাপরে বাপ, মেয়ে তো বিয়ে করবে না, তার মানে মনে হয় মেয়ে যে আছে কল্যাণী, তারও মনে হয় আমার প্রতি একটা টান আছে, আবেগ আছে, এই জন্য মনে হয় সে বিয়ে করতেছে না। এই যে এরকম একটা মনে করো অনুপমের মধ্যে মানে আশা জাগে যে কল্যাণীর প্রতি। এরপরে দেখো কি হয়, যে শুনিয়া আমার মন পুলকে আবেশে ভরিয়া গেল। এই যে কথাটা বললাম, মানে সে একবারে অনেক আনন্দ পাইলো এই বিষয়টা শুনে, অর্থাৎ আনন্দে তার প্রতি আরও ভালোবাসা জন্মালো। কার প্রতি? কল্যাণীর প্রতি। কার? অনুপমের।
আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না। এই যে এগুলো সব কল্পনা। এখন অতিরিক্ত আরও কল্পনা কেন করতেছে, যখন সে এটা আরও দেখলো যে কল্যাণী তার জন্য মানে কি করতেছে, মানে নতুন বর পাইছিল তারপর বিয়ে করে নেই, তো এর জন্য আরও তার মধ্যে কি হয়েছে, এই যে কল্পনার যে ভাবটা আগে যেটা ছিল তার সে এখন আরও বেড়ে গেছে। ওই জন্য বলছে যে সে ভালো করে খায় না, সে মানে এখন তার কল্পনায় মরো ডুবে আছে, এই জন্য ভালো করে খায় না। সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। তার বাপ তার মুখের পানে চায় আর ভাবেন, আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনো দিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি জল মুছিয়া বলে, কি কই কিছুই হয়নি তো বাবা, মানে দুঃখ আড়ালের চেষ্টা। বাপের তারপর দেখো এটা মূলত যে জিনিসটা বোঝাচ্ছে যে এখানে অনুপমের শর্টকাট কথা যে বলতে চাই, তার একটা যে তার প্রতি যে মানে ভালোবাসা জন্মেছে এটার একটা অনুমান, মানে অনুপম মনে করতেছে মেয়েটা মানে কল্যাণী মনে হয় এখন এরকম আচরণ করে, তার একটা অনুমান। তো বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একবার বিমর্ষ হইয়া, বিমর্ষ মানে হলো দুঃখ প্রকাশ, দুঃখ আড়ালের চেষ্টা, এরকম হইয়া মানে দুঃখিত, বিমর্ষ মানে হলো তো মানে মন খারাপ বা বিষণ্ণ অবস্থায় রইয়াছে, তখন বাপের প্রাণ আর সহিল না। মানে তখন তার যে সোমনাথ বাবু আছে বলতেছে তার তো একটা মেয়ে, মানে অনুপম মনে করতেছে যে এরকম মেয়েটা দুঃখ কষ্টে নিপীড়িত আছে, তখন মানে সোমনাথ বাবু আর বসে থাকলো না, তখন কি করলো, তখন অভিমান ভাসাইয়া দিয়া, অভিমান মানে হলো রাগ, কে এটা সোমনাথ বাবু, সকল অভিমান রাগ ভাসাইয়া দিয়া তিনি তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে, মানে অনুপমের বাসায় ছুটে আসলেন। তারপরে মনের মধ্যে সেই কালো রঙের ধার বলতে হলো প্রতিশোধের ধারাটা বইতেছিল। সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল, মানে পুরনো প্রতিশোধের স্পৃহা মানে জেগে উঠাই, মানে যে আগে যে তাদের এটা মানে তাদের সাথে এরকমটা করছিল, এখন অনুপমও সেরকমটা করবে, এরকম একটা তার মতো আগ্রহ মানে জেগে উঠলো। এখন এই বিষয়টা কিন্তু বাস্তবে না, এটা আবারও বলছি, এটা জাস্ট অনুপমের কল্পনা। অনুপম কল্পনা করতেছে যে এরকম ঘটবে, তার একটা মেয়ে, তো এই জন্য তার বাবা আর তার দুঃখ কষ্ট মনে করো সয়ে থাকতে পারবে না, এই জন্য সে কী করবে, তার মেয়ের সে বিষয়টা পূরণ করার জন্য আমাদের কাছে আসবে ক্ষমা চাইতে। এই বিষয়টা মূলত, এটা মূলত সম্পূর্ণটাই হলো অনুপমের কল্পনা, এবং তারা সেই প্রতিশোধটা আবার নিবে অনুপম, এরকম এটা সব কল্পনা আর কি। সে বলিল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, মানে এটা সোমনাথবাবু বলতেছে আর কি তার কল্পনার মতে। তারপরে তুমি বরের টোপর পায়ে দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া আসো, মানে আমি যেভাবে মূলত অপমান করছি তুমিও সেভাবে আমাকে অপমান করতে পারো, মূলত এই জিনিসটা এখানে ইঙ্গিত করতেছে। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, মানে স্বচ্ছ ভালোবাসা, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, কেমন করিয়া আমি একদিন দময়ন্তী মানে হলো একটা প্রেম চরিত্র আর কি, হিন্দুদের এগুলো খুব ভালো বুঝবে ওরা, কারণ এগুলো ওদের দেবদেবী বিভিন্ন ধরনের এগুলোর নাম আর কি আছে, তাদের ধর্মর বিভিন্ন ব্যক্তিদের মানে তাদের যেমন আমাদের ইসলামে বিভিন্ন ধরনের নবী বিভিন্ন ধরনের আছে না, ওইরকম তাদেরও এগুলো আর কি। তো এই জন্য দময়ন্তীর অর্থ হলো প্রেম চরিত্র এক ধরনের হিন্দুদের, তারা এটা খুব ভালো জানবে। তো পুষ্পবনে গিয়াছিলাম, তেমনই করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও, আমি বিরোহিণী মানে হলো এখানে মূলত কল্যাণীকে ইঙ্গিত করতেছে, কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে তারপরে। তো এখন বিষয়টা কি হয়েছে এখানে দেখো, যে মূলত এখানে যে অনুপম কল্পনা করতেছে যে এরকম বিষয়টা ঘটবে, এবং আমি তার বাবা সোমনাথবাবু এসে ক্ষমা চাবে, এবং আমি এটা গিয়ে কল্যাণীকে গিয়ে বলবো যে তোমার বাবা আমি ক্ষমা করে দিয়েছি, এখন আমরা আগের মতো বিয়ে সাজাইতে পারি, তো কোনো সমস্যা নাই। তো তারপরে দুঃখের রাত পোহাইলো, মানে সব কিছু আগের মতো নর্মাল হইলো, নববর্ষে জল পড়লো, মানে নতুনভাবে সব কিছু শুরু হইলো। তারপর হলো ম্লান মানে হলো ম্লান মুখটি তুলিয়া, মানে মলিন মুখটি তুলিল একবার, সেই দেয়ালটার বাহিরে মানে হলো ভালোবাসার যে দেয়ালটা ছিল, সেই ভালোবাসার দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবী আর সবার, আর ভেতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাটি ফুরালো, মানে তার যে সবগুলো কল্পনা, এটা মূলত তার কল্পনাই ছিল, এবং এগুলো একসময় শেষ হয়ে গেল। মূলত এখানে অনুপম এটা কল্পনা করতেছিল কেন, মূল কারণটা কি, মূল কারণটা হইল যে কল্যাণী তার জন্য বিয়ের পাত্র পাইছিল, তারপরও বিয়ে সে করে নাই, এজন্য অনুপমের মধ্যে একটা আগ্রহ জন্মেছিল। আগ্রহ কেন আরও জন্মেছিল, কারণ সে মনে করছিল যে কল্যাণী তার জন্য ওয়েট করতেছে, এজন্য সে এইগুলো চিন্তাভাবনা সবগুলো করছিল, মূল কারণ কিন্তু এইটা। তো
আমাদের লাইভটা কিন্তু 29 মিনিট হয়েছে, বেশিক্ষণ কিন্তু খুব একটা হয় নাই। লাইভটা কি আরও কন্টিনিউ করা যাবে, তোমরা কি বলো? যদি কন্টিনিউ করতে চাও আমি কন্টিনিউ করি, নাহলে আমরা এখানে শেষ করে দেব এবং পরবর্তী লাইভে আমরা বাকি অংশটুকু শেষ করে দেব। তো আমরা এখানে শেষ করি, তাহলে পরবর্তী লাইভে আমরা চেষ্টা করব 4 নাম্বার যে অংশটা আছে সেই 4 নাম্বার অংশটা শেষ করে দেওয়ার, এবং আমরা পরবর্তীতে বাংলা দ্বিতীয়ের উপর কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব তোমাদের এডমিশনের রিলেটেড, যাতে তোমরা খুব সহজে ভালোভাবে জিনিসটা বুঝতে পারো যে কিভাবে বাংলা দ্বিতীয় কী করা যাবে। তো প্রথম দিন আমরা বাংলা দ্বিতীয়ের বেসিক কিছু তথ্য নিয়ে আলোচনা করতে পারি। তো তোমাদের জানিয়ে দেওয়া হবে কোন দিন কোন বিষয়ের উপর ক্লাস নেওয়া হবে বাংলার ক্ষেত্রে। তো আজকে তাহলে আমরা এখানে শেষ করতেছি, এর পরবর্তীতে আমরা 4 নাম্বার পর্ব নিয়ে আলোচনা করব, এবং সামনে আগামীকাল আমরা মূলত তোমাদের একাডেমিক যারা এইচএসসিতে আছে তাদের একাডেমিক ক্লাস নেব, কারণ আমরা রুটিন দিয়ে দিছি, তোমরা রুটিনে দেখতে পারো। এবং এই যে ভিডিওগুলো আমরা করতেছি এগুলো যদি কেউ মিস করে থাকো সমস্যা নাই, তোমরা ইউটিউবে এগুলো আমরা আপলোড দিয়ে থাকি, আমাদের অপটিমিস্ট স্পেস আশাবাদী যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে তোমরা পেয়ে যাবা। এখানে আমরা মূলত এই সবগুলো ভিডিওগুলো আপলোড দিয়ে দিই, তোমরা চাইলে সেখান থেকে ইজিলি দেখতে পারো। তো তাহলে আমরা আজকে এখানে শেষ করতেছি, কারো যদি প্রশ্ন থাকে জানাইতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক সব জায়গায় দেওয়া আছে, তো ফেসবুক আইডি, ফেসবুক পেজ সব জায়গায় পাবা, ইউটিউব চ্যানেল সব জায়গায় আছে, চাইলে সেখান থেকে তোমরা কানেক্ট হতে পারো। কোনো সমস্যা হলে আমাকে জানাবা, আমি চেষ্টা করব সর্বাত্মকভাবে যে সেগুলো সমাধান করার। তাহলে আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।